নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প প্রতিভু। তাহলে শুরু করি। গল্পের নাম প্রতিভু। বিয়ের পর দ্বিতীয়বার শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ইজি চেয়ারে আয়েশ করে শুয়ে স্ত্রীর ছবির অ্যালবামটা উল্টে পাল্টে দেখছিল শুভেন্দু। হাতে কোনো কাজ ছিল না, ঘরে কোনো লোক ছিল না, শুধু তারা দুজনে, শুধু সে আর সেবা। শ্বশুরমশাই এখনও অফিস থেকে ফেরেননি, সন্ধ্যার আগে ফিরবেনও না। শাশুড়ি রান্নাঘরে জলখাবার তৈরিতে ব্যস্ত। 9-10 বছরের শালি রেবা ফুড ফরমাইশ খাটছে, কখনো পান জোগাচ্ছে, কখনো সিগারেট, কখনো চা। শুভেন্দু এক মুহূর্ত তাকে ঘরে থাকতে দিচ্ছে না। সে ঘরে থাকলে সেবাকে মাঝে মাঝে ছোঁয়া যায় না, যখন তখন যা তা কথা বলা যায় না। ওর নরম সুন্দর তুলতুলে হাতখানাকে তুলে নেওয়া যায় না নিজের হাতে। রেবা ঘরে থাকলে অনেক অসুবিধে। স্বামীর চালাকি বুঝতে পেরে সেবা একটু হেসে বলল, তুমি বড় নিষ্ঠুর, রেবার ওপর তোমার মোটেই দয়ামায়া নেই। শুভেন্দু বলল, আরও 5-6 বছর পরে যখন ওর সম্বন্ধেও আমার দয়ামায়া জন্মাবে, হৃদয় আরও উদার হবে, তখন হে হৃদয়েশ্বরী, তোমার নির্দয়তার সীমা থাকবে না। সেবা এবার বলল, তুমি বড় দুষ্টু। শুভেন্দু মৃদু হেসে অ্যালবামের দিকে চোখ ফেরালো। কত রকমের কত ফটোই যে কিশোর বয়স থেকে সেবা তার অ্যালবামে জড়ো করেছে তার আর ঠিক নেই। নিজের নানা বয়সের ছবি ছাড়াও আছে পারিবারিক গ্রুপ ফটো, রয়েছে পিকনিক পার্টির ছবি, স্কুল কলেজের সঙ্গিনী সহপাঠিনীর দল, দাদা বৌদির যুগল রূপ। প্রকৃতি প্রেমও নেহাত কম নয় সেবার। তার অ্যালবামে পূর্ব বাংলার শ্যামল সমতল শস্য ভরা মাঠ, আছে পুরীর সমুদ্র, রয়েছে দার্জিলিং থেকে তোলা সাদা বরফের সাদা চাদরে ঢাকা কাঞ্চনজঙ্ঘা। একে একে সবগুলি ছবির ইতিবৃত্ত, সব রকম আত্মীয় স্বজনের নামধামের পূর্ণ বিবরণ সেবা স্বামীকে শুনিয়ে যেতে লাগল। সেবা নিজে ছবি তুলতে পারে না, বেশিরভাগ ফটোই তার দাদা সুপ্রিয়র তোলা, কিছু কিছু বা তার অন্য 2-1 বন্ধুর। সেবা পুরী কি দার্জিলিং কিছুই দেখেনি, সুপ্রিয় দেখেছে। যেখানে যেখানে গেছে বোনের জন্য ছবি তুলে নিয়ে এসেছে। কোনো ছবি এ পর্যন্ত হারায়নি সেবা, কিছুই সে হারায় না। সিউড়ি কলেজে প্রফেসরি করে সুপ্রিয়, সস্ত্রীক সেখানেই থাকে, ছুটি ছাটায় আসে কলকাতায়। সেবার বিয়েতে সপ্তাহখানেকের জন্য এসেছিল, তার সঙ্গে আলাপ পরিচয় হয়েছে শুভেন্দুর। উল্টাতে উল্টাতে একেবারে অ্যালবামের শেষ পাতায় চলে এলো শুভেন্দু। তারপর হঠাৎ বলে উঠল, বাহ, চমৎকার ছবিখানা তো, এ কার ফটো? 23-24 বছরের একটি পরম রূপবান যুবকের প্রতিকৃতি। বেশ লম্বা চেহারা, মাথায় ঘন কালো চুল, একটু যেন কোঁকড়ানো, সুন্দর প্রশস্ত কপাল, টানা টানা বড় বড় চোখ, দীর্ঘ সুগঠিত নাক, পাতলা ঘনবদ্ধ 2টি ঠোঁট, কোমল চিবুক, গায়ে সাদা একটি টুইলের শার্ট, বুকের ওপর 2খানি হাত আড়াআড়িভাবে রেখে সামনের দিকে স্মিত মুখে তাকিয়ে রয়েছে যুবকটি, যেন মুগ্ধ বিস্ময়ে চেয়ে দেখছে রূপময়ী পৃথিবীটাকে। দেখে খুশি হয়েছে। শুভেন্দুও খুশি হলো। ছবি থেকে চোখ না ফিরিয়েই বলল, ভারী সুন্দর। তোমার অ্যালবামে যত ছবি দেখলাম তার মধ্যে সবচেয়ে সুন্দর। আসলে তুলনা করলে দেখা যায় মেয়েদের চেয়ে পুরুষদের রূপই পৃথিবীতে বেশি, কারণ তার রূপের মধ্যে একটা রহস্য আছে। কে বলো তো?
স্ত্রীর দিকে ফিরে তাকালো শুভেন্দু, কিন্তু সেবা ততক্ষণে চোখ নত করেছে, আর সুন্দর সুগৌর মুখ ফ্যাকাশে বিবর্ণ। সেবা আস্তে মৃদুস্বরে বলল, ও কেউ না, ছবিটা দাও আমাকে। স্ত্রীর শেষ কথাটা কানে তুলল না শুভেন্দু। স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, কেউ না মানে? পরিষ্কার দেখতে পাচ্ছি একজন ভদ্রলোক থিয়েটারের হিরো সেজে দাঁড়িয়ে রয়েছে। কে এ? তোমার কোনো আত্মীয়? মাস্তুতো পিস্তুতো কোনো ভাই? সেবা বলল, না। শুভেন্দু জিজ্ঞাসা করল, তবে কোনো বন্ধু? আগে দাদার বন্ধু ছিল, তারপরে তোমার? অদ্ভুত একটু হাসল শুভেন্দু। সেবা ঘাড় নাড়ল, না, তাও না। তবে কে এ লোকটি? সেবা বলল, আর একদিন বলবো, আর এক সময়। কিন্তু সময় দিতে মোটেই রাজি নয় শুভেন্দু। বলল, না, আমি এখনই শুনতে চাই, সব খুলে বলো আমাকে। গোপন করলে ফল আরও খারাপ হবে। শাসনের সুর ফুটে উঠল শুভেন্দুর গলায়। সেবা তবু চুপ করে রইল। খাবারের থালা নিয়ে শাশুড়ি সরোজিনী ঘরে ঢুকলেন, পিছনে পিছনে জলের গ্লাস হাতে রেবা। অনেক যত্ন করে নানা রকম খাবার তৈরি করেছেন সরোজিনী। খাঁটি ঘিয়ে ভাজা লুচি, সিঙ্গাড়া, ডিমের হালুয়া, 2-3 রকমের মিষ্টি। কিন্তু শুভেন্দু বলল, তার মোটেই খিদে নেই, তার ভয়ঙ্কর মাথা ধরেছে। অনেক অনুরোধ উপরোধের পর যদি বা কিছু মুখে তুলল, ভারী বিস্বাদ লাগলো খাবারগুলি। সুরভিত চায়ের পেয়ালা ঠোঁটে একবার ছুঁয়েই তাড়াতাড়ি রেখে দিল টেবিলের ওপর। পৃথিবীর সব কিছু কটু স্বাদে ভরে গেছে। সরোজিনী বললেন, হলো কি তোমার? হলো কি তোমাদের? কিন্তু কেউ কোনো সদুত্তর দিল না। সন্ধ্যার শোতে শ্যালিকা আর স্ত্রীকে নিয়ে সিনেমায় যাওয়ার কথা ছিল শুভেন্দুর। সে প্রোগ্রাম বাতিল হলো। একা একা বেড়াতে বেরোলো গড়ের মাঠের দিকে। তাও ভালো লাগলো না। ভাবল সেবাকে রেখে ফিরে যায় নিজেদের শ্যামবাজারের বাড়িতে। তাও পারল না। বুক পকেট থেকে অজ্ঞাতনামা সেই সুপুরুষ যুবকটির ফটো ঘুরিয়ে ফিরিয়ে বারবার বের করে দেখল, বারবার রেখে দিল পকেটে। শুভেন্দুর বুঝতে কিছু আর বাকি নেই। সেবা বলবে আর কি? বলবার আর তার কী বা আছে? শুভেন্দুর মনে পড়ল, সেবার সঙ্গে যখন তার বিয়ের কথাবার্তা চলছে, শুভেন্দুর দূর সম্পর্কের এক আত্মীয় তাকে নিষেধ করেছিল। মেয়েটির সম্বন্ধে নানা রকম কানাঘুষা নাকি তিনি ওদের পাড়া থেকে শুনে এসেছেন। কিন্তু শুভেন্দু গ্রাহ্য করেনি। অবিবাহিতা সুন্দরী মেয়েদের সম্বন্ধে মাঝে মাঝে ওরকম মিথ্যা অপবাদ ঘটে। শুভেন্দু নিজে দেখে ওকে পছন্দ করেছে। ওর গলায় রবীন্দ্রসঙ্গীত শুনে মুগ্ধ হয়েছে। আইএ পর্যন্ত পড়েছে সেবা। বিয়ের পরও ওকে বিয়ে পাশ করিয়ে নেওয়ার কথা মনে মনে ভেবেছে। কিন্তু এখন সব ভাবনা গুলিয়ে গেল। মনে অনুতাপ হলো, কেন সেই আত্মীয়ের কথা তখন শুনল না। সেই সুপুরুষ যুবকটির ছবিখানা বুক পকেটের ভিতর থেকে সমস্ত বুকটাকে যেন জ্বালিয়ে দিতে লাগলো। এখন ছবিখানাকে তত সুন্দর মনে হলো না। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে গিয়ে অনেক খুঁত বেরোলো, অনেক ত্রুটি বেরোলো। লোকটির চোখে মুখে পরিষ্কার লামপট্টের ছাপ দেখতে পেল শুভেন্দু। তবু ফিরে এলো শ্বশুরবাড়িতে। হরিপ্রসাদ তখন সকালের কাগজ রাত্রে খুলে বসেছেন। অফিসের তাড়ায় দিনে কাগজ পড়বার তিনি সময় পান না। রাত্রে বসে ধীরে সুস্থে পড়েন। খবর আর সম্পাদকের মন্তব্য নিয়ে নানা রকম আলোচনাও করলেন। জামাইকে ডাকলেন সেই আলোচনার বৈঠকে। কিন্তু দেশের রাজনীতিতে শুভেন্দুর কোনো আগ্রহ ঔৎসুক্য নেই। 10-এর দুর্দশায় তার কোনো সহানুভূতি ধরা পড়ল না।
একটু বাদেই মাথা ধরেছে বলে সে উঠে পড়ল। রাত্রেও পঞ্চব্যঞ্জনের ভাতের থালা সামনে এগিয়ে দিলেন সরোজিনী। এই রেশনের দিনে রাত্রে ভাতের থালা দিতে পারা সহজ সাধ্য নয়। পঞ্চব্যঞ্জনের আয়োজনও অবস্থায় কুলোয় না। তবু শুভেন্দু প্রায় কিছুই খেল না, সব ফেলে রেখে উঠে এলো। শ্বশুর শাশুড়ি বিমূঢ় বিস্ময়ে চুপ করে রইলেন। এত যে বকবক করে রেবা, সেও যেন কথা ভুলে গেছে। ধারে কাছে সেবার দেখা মিলল না। সাড়া মিলল রাত্রে। নেটের মশারির মধ্যে স্বামীকে ঘুমন্ত ভেবে সে যখন দৌড়ে খিল দিয়ে সুইচ অফ করে বিছানায় ঢুকতে যাচ্ছে, শুভেন্দু তড়াক করে লাফিয়ে উঠল। বলল, আগে আমাকে সব খুলে বলো, তারপর এসো এখানে। সেবা অন্ধকারে স্তব্ধ হয়ে একটুকাল দাঁড়িয়ে রইল। তারপর আস্তে আস্তে বলল, আজই সব শুনতে চাও? শুভেন্দু বলল, আজই। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করতে চাইনি। মশারির খানিকটা তুলে ফেলে খাটের ওপর পা ঝুলিয়ে বসল শুভেন্দু। বসে সিগারেট ধরালো, আর তার পায়ের কাছে ইজি চেয়ারটা টেনে নিয়ে বসল সেবা। হেলান দিয়ে আয়েশ করে নয়, সোজা হয়ে বসল। তারপর ধীরে ধীরে স্বামীর কাছে সেই অজ্ঞাতনামা রূপবান যুবকের পরিচয় উদ্ঘাটন করতে লাগল। সেবারা তখন থাকত চেতলায়, পড়ত প্রভাবতী গার্লস হাইতে, ফার্স্ট ক্লাসে। কত আর বয়স হবে তখন? বছর 15-16। কিন্তু বারন্ত গরম ছিল বটে, লোকে একটু বেশিই আন্দাজ করত। স্কুলটা ছিল বাসা থেকে বেশ একটু দূরে, মিনিট 10-12 পথ হাঁটতে হতো। পথটাকে একটু সংক্ষিপ্ত করবার জন্যে খানিকটা অপথ দিয়ে হাঁটত সেবা। একটা পোড়ো বাগান বাড়ির ভিতর দিয়ে পানা ঢাকা মজা পুকুরের পাশ দিয়ে গিয়ে পড়ত বড় রাস্তায়। স্কুল ছিল সকালে। ফার্স্ট বেঞ্চে নিজের জায়গাটিতে সবার আগে গিয়ে বসবার জন্যে সেবা একটু আগে আগেই বেরিয়ে পড়ত। খুব ভোরে উঠতে তার ভালো লাগতো। রাস্তায় একা একা হাঁটতে ভালো লাগতো। পথে কারোর সঙ্গে দেখাশোনা হয়ে যায় তা সে চাইতো না। ছেলেবেলা থেকেই তার এমন একটু কুনো স্বভাব ছিল। কি ছেলে কি মেয়ে কারোর সঙ্গেই সে তেমন মিশত না, আলাপ পরিচয় করত না। শুধু বই নিয়ে থাকতে ভালোবাসত। কেবল পাঠ্য বই নয়, নাটক নভেলের সংখ্যাই তার মধ্যে বেশি থাকত। ক্লাসের মেয়েদের মধ্যে কেউ বলতো একাচোরা, কেউ বলতো অহংকারী, দেমাকি। একদিন সে সদ্য শেষ করা একখানা নভেলের তরুণ নায়কের কথা ভাবতে ভাবতে স্কুলের পথে হেঁটে চলেছে। হঠাৎ পিছন থেকে কে যেন ডাকল, ও খুকি শোনো। দ্বিতীয়বারের ডাকে সে ঘাড় ফিরিয়ে দেখল বেড়াবার ছড়ি হাতে এক বুড়ো ভদ্রলোক। মাথায় অর্ধেক টাক, বাকি অর্ধেকে কাঁচা পাকা চুল। মুখখানা নিখুঁত কামানো, তবু কোঁচকানো চামড়াটা বেশ চোখে পড়ে। গায়ে সাদা আদ্যির পাঞ্জাবি, ফুলকোচা পায়ের পামসু পর্যন্ত লুটিয়ে পড়েছে। ভদ্রলোক বেশ শৌখিন, কিন্তু বয়স বছর 60-65 কম হবে না। কাহিনীর মাঝখানে শুভেন্দু বাধা দিয়ে বললে, সে বুড়োর কথা কে শুনতে চাইছে? সেবা বলল, আগে শোনোই। ভদ্রলোক ততক্ষণে সেবার পাশে এসে দাঁড়িয়েছেন। সেবার দিকে একটা লাল রঙের পেন্সিল এগিয়ে দিয়ে বললেন, পেন্সিলটা কি তোমার খুকি? রাস্তায় পড়েছিল। ব্যাকরণ কৌমুদিখানার মধ্যে পেন্সিলটা গুঁজে এসেছিল সেবা। অসাবধানে পড়ে গেছে দেখে একটু অপ্রতিভ হয়ে বলল, হ্যাঁ পেন্সিলটা আমারই, কিন্তু আমার নাম খুকি নয়। কেউ আমাকে খুকি বলে ডাকুক তা আমি পছন্দ করিনি। ভদ্রলোক হেসে বললেন, তাই নাকি? দেখো, কোনো কিশোরী মেয়েকে খুকি বলতে আমারও যে ইচ্ছে করে তা নয়, কিন্তু তোমার নাম তো আমি জানি নে। নাম কি তোমার?
ছেলে ছোকরা কেউ হলে নিজের নাম বলতে হয়তো ইতস্তত করতো সেবা, তাছাড়া জিজ্ঞেস করতে সে হয়তো সাহসও পেত না। কিন্তু এই বুড়ো ভদ্রলোককে নিজের নাম বলতে সংকোচ কিসের? আমার নাম সেবা সেন। ভদ্রলোক বললেন, বাহ, তোমার মতোই সুন্দর তোমার নাম, আর বেশ অনুপ্রাসও রয়েছে। আমিও অনুপ্রাস থেকে একেবারে বঞ্চিত নই। আমার নাম আদিত্য দে। সেবা হেসে বললে, আপনার নামও তো বেশ ভালো। বলে স্কুলের দিকে পা বাড়ালো সেবা। তারপর থেকে রোজই প্রায় একই জায়গায় আদিত্যবাবুর সঙ্গে দেখা হতে লাগলো সেবার। এর মধ্যে অস্বাভাবিক কিছু দেখতে পেল না সেবা। আদিত্যবাবুও রোজ ভোরে এই পথে বেড়াতে বেরোন, সেবাও স্কুলে যায়, দেখা হওয়াটাই স্বাভাবিক। কোনো সংকোচের কারণও খুঁজে পেল না, কারণ আদিত্যবাবুকে অনেকটা তার দাদুর মতো দেখতে, বয়সও তাঁর মতোই, কি তার চেয়েও বেশি। দাদু থাকেন এলাহাবাদে, 9 মাসে 6 মাসে একবার করে আসেন। 2-4 দিনের বেশি থাকতে পারেন না। যে কদিন থাকেন নাতি নাতনিকে নিয়ে খুব আনন্দ আহ্লাদ করে যান। তার সময়ের পরিমাণটা এতই অল্প যে তাতে সেবার স্বাদ মেটে না, মন ভরে না। স্কুলের পথে নিত্যকার একটি দাদুকে পেয়ে সেবার বেশ ভালোই লাগতে লাগলো। আদিত্যবাবু অনেকটা পথ সেবাকে আজকাল এগিয়ে দিয়ে আসেন। সেবা আগে আগে যায় আর পিছনে পিছনে নানা রকমের শ্লোকের গুঞ্জনধ্বনি ওঠে, যেন মৌমাছির ঝাঁ গুনগুন করছে। সে গুনগুনানি কখনো ইংরেজি ছন্দের, কখনো বাংলা, কখনো সংস্কৃতের। লাল পেন্সিলটা রোজ পড়ে যায় না সেবার, কিন্তু রোজই কিছু না কিছু ফুল সেবাকে তার হাত থেকে নিতে হয়। সে ফুলের রং কোনো দিন লাল, কোনো দিন নীল, কোনো দিন হলদে। সংখ্যায় বেশি নয়, অনায়াসে খোপায় গুঁজে রাখা যায়। সহপাঠিনী শিপ্রা তা দেখে প্রায় জিজ্ঞেস করে, এত ফুল তুই কোথায় পাস বলতো? শিপ্রাকে চটাবার জন্যে, রাগাবার জন্যে, হিংসে জ্বলে মরবার জন্যে সেবা জবাব দেয়, কোথায় আর পাবো, লাভার এসে দিয়ে যায়। শিপ্রা চোখ ছানা বড়া করে বলে, বলিস কি, তলে তলে এত? নিজের হাতে ফুলগুলি খোঁপায় গুজে দেয় নাকি? সেবা বলে, নিজের হাতে দেয় নাকি তোর বাড়িতে হাত ধার করতে যায়? শিপ্রা বলে, দাঁড়া, আমি সবাইকে বলে দেব, দিদিমণিদেরও বলবো। বেশ তো, বলিস। সেবা হাসে। ভালো ছাত্রী আর সৎ স্বভাবের মেয়ে বলে স্কুলে সুনাম আছে সেবার। বছর বছর তার জন্যে অনেকগুলি করে প্রাইজ পায়। শিপ্রাকে তার ভয় নেই। একদিন আদিত্যবাবুকে সেবা জিজ্ঞেস করল, আচ্ছা, এত ফুল আর এত শ্লোক আপনি রোজ রোজ কোত্থেকে পান? আদিত্যবাবু হেসে বললেন, ফুলগুলি বাগানের, শ্লোকগুলি অবশ্য বাগানে পাওয়া যায় না, বইয়ের ভিতর থেকে কুড়িয়ে নিতে হয়। সেবা বলল, আপনার বুঝি অনেক বই আছে? আদিত্যবাবু বললেন, তা আছে 2-4 খানা। সেবা বলল, আমাকে দেবেন পড়তে? স্কুল লাইব্রেরিতে তেমন ভালো বই নেই, আর সব বই ইস্যুও করে না। আদিত্যবাবু বললেন, দিতে পারি, তুমি যদি নিজে গিয়ে নিয়ে আসো। এক্ষুনি গেলে এক্ষুনি দেবেন? কত দূর আপনার বাড়ি? আদিত্যবাবু বলেন, এই তো কাছেই, মিনিট 5-এর পথ। তার হাত ঘড়িতে সময়ের হিসেব মিলল। সেবাদের স্কুল আরম্ভ হতে আরও 8 ঘন্টা দেরি আছে। আজ না হয় কয়েকটা বেঞ্চ পেছনে গিয়েই বসবে সেবা, তবু কতকগুলি বই তো নিয়ে আসতে পারবে। লাল রঙের সুন্দর ছোট একটা বাড়ি, ঠিক যেন ছবির মতো দেখতে। সামনে সবুজ ঘাসের বন, বারান্দায় নাম না জানা নানা রঙের ফুলের টব, খাঁচায় ঝুলছে সবুজ রঙের একটি টিয়া।
সেবা ভেতরে ঢুকতেই মিষ্টি করে ডেকে উঠল। সেবা জিজ্ঞেস করল, ও কি বলছে? আদিত্যবাবু বললেন, তোমার নাম ধরে ডাকছে। সেবা লজ্জিত হয়ে বলল, বারে, আমার নামও শুনল কার কাছে? আদিত্যবাবু হেসে বললেন, কি জানি কার কাছ থেকে শুনেছে। সেবার প্রথমে বিশ্বাস হলো না, কিন্তু টিয়াটা এরপর যতবার ডাকতে লাগলো সেবা স্পষ্ট নিজের নামই শুনতে পেল। বাড়িতে খান তিনেক ঘর, বড় বড় সোফা ইজি চেয়ারে সাজানো, আর এক ঘরে 3-4টে কাঁচের আলমারি ঠাসা বই। সেবা সেদিকে একবার লুব্ধ চোখ বুলিয়ে নিল, কিন্তু হাত দিতে সাহস পেল না। বেশিরভাগই মোটা মোটা ইংরেজি বই। সেবা বলল, সব তো দেখলাম, কিন্তু আর সব কই? আর সব আবার কে আসবে? কেন, আপনার ছেলে মেয়ে নাতি নাতনিরা? আদিত্যবাবু বললেন, আমার স্ত্রী এ পর্যন্ত আসেনি, তাই তারাও কেউ আসতে রাজি হয়নি। সেবা বলল, ও, আপনি বুঝি বিয়ে করেননি? কেন করেননি? আদিত্যবাবু বললেন, সে অনেক কথা, পরে তোমাকে ধীরে ধীরে বলবো। অনেক না শুনলেও 2-4টে কথা তার কাছ থেকে না শুনে ছাড়ল না সেবা। আদিত্যবাবু রিটায়ার্ড সাব জজ, বছর 2 ধরে এই বাড়িতেই আছেন। তার ঘনিষ্ঠ আত্মীয় কেউ নেই। দূর সম্পর্কের যারা আছে তারা দূরেই থাকে। এখানে আদিত্যবাবুর একটি চাকর শুধু সম্বল, সেই রান্নাবান্না করে। শুনে সেবার ভারী মায়া হলো। আহা, তার দাদুর যদি এই অবস্থা হতো, তিনি কি করে টিকতেন? আদিত্যবাবু নিজের হাতে স্টোভ জ্বেলে তাকে চা আর ডিমের অমলেট করে খাওয়ালেন। কিছুতেই বারণ শুনলেন না। অগত্যা সেবাও তাকে সাহায্য করতে এগিয়ে এলো। তারপর 2-3খানা বই নিয়ে বেরোবার সময় দেখে 9টা বেজে গেছে। আহা, স্কুলটাই কামাই হলো। জিভ কাটল সেবা, তবে তেমন যেন দুঃখ হলো না। কিন্তু দুর্ভোগ হলো বাড়িতে গিয়ে। মা একেবারে চোটে আগুন। হতভাগী, কোথায় গিয়েছিলি তুই? কেন, আদিত্যবাবুর বাড়িতে। সেবার মা বললেন, তাহলে লোকে যা বলে বেড়াচ্ছে সবই ঠিক? হতচ্ছাড়ি, মরবার আর তুই জায়গা পেলি নে, ওই বুড়োর কাছে গেলি মরতে? সেবা বলল, এইসব তুমি কি বলছো মা? বুড়ো মানুষ তোমার বাপের বয়সী। মা বললেন, আমার বাপের বয়সী কেন, আমার বাপ আসুক না, তাকেই বা বিশ্বাস কিসের? চিতে না ওঠা পর্যন্ত পুরুষ মানুষ সব পারে। তাছাড়া ও বুড়োর তো পাড়া ভরে বদনাম। অল্প বয়সী মেয়েদের পিছনে পিছনে ও ঘুরে বেড়ায়। সেবা বলল, ছি ছি ছি, চুপ করো তুমি। শুধু মা নয়, বাবা আর দাদা দুজনেই শাসন করলেন সেবাকে। বিশ্রী গ্লানিতে সেবার মন ভরে উঠল। ছি ছি ছি, শেষ পর্যন্ত একটা বুড়োর সঙ্গে তার বদনাম ঘটল। কোনো কিশোর নয়, কোনো সুদর্শন তরুণ যুবক নয়, তার জীবনে কলঙ্কের কালি লেপে দিল পাকা মাথা একটা বুড়ো। বইগুলি পরদিনই স্কুলে যাওয়ার পথে আদিত্যবাবুকে ফেরত দিল সেবা। তিনি বললেন, এত তাড়াতাড়ি পড়া হয়ে গেল? সেবা কোনো জবাব দিল না। তিনি ফুল দিতে গেলেন। সেবা তার হাত থেকে ফুলগুলি কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলল। তিনি বললেন, হলো কি তোমার? সেবা বলল, আপনি আমার সঙ্গে কথা বলবেন না। আপনি লোক ভালো নন। আপনার দুর্নাম আছে, সেই দুর্নাম আপনি আমার নামের সঙ্গে জড়িয়ে দিয়েছেন। আপনার লজ্জা করে না কথা বলতে? আদিত্যবাবু ম্লান মুখে চলে গেলেন। সেবা আর সে পথ দিয়ে হাঁটল না।
অন্য ঘুরপথ দিয়ে যেতে লাগলো, কিন্তু দেখা গেল সে পথেও আদিত্যবাবু আছেন। কাছে আসতে সাহস পান না, দূরে দূরেই ঘোরেন। রোজ একবার করে যেন সেবাকে তার দেখা যায়। লোকটি যে খারাপ তাতে এবার আর সেবার সন্দেহ রইল না। ঘৃণায়, বিদ্বেষে আর বিতৃষ্ণায় তার মন ভরে উঠল। এদিকে স্কুলটাও ফিস ফিস গুজগুজ শব্দে ভরে উঠেছে। ছাত্রীরা কানাকানি করে। টিচাররা এক অদ্ভুত চোখে তাকান তার দিকে। স্কুল থেকে তার নাম কাটিয়ে দেওয়ার আলোচনাও নাকি চলতে লাগলো। অস্বস্তিতে নিজের অস্তিত্ব অসহনীয় হয়ে উঠল সেবার। শিপ্রা বলল, চিনলুম এবার তোর লাভারকে। তা ওই বুড়োর ভুঁড়িতে হাত বুলিয়ে ক 1,000 টাকা আদায় করেছিস ভাই? তোর বাবা নাকি বাড়ি করছেন? শুধু শিপ্রার মুখেই নয়, পাড়ার আর সব প্রাপ্তবয়স্ক স্ত্রী পুরুষের মুখে মুখেও কথাটা শোনা যেতে লাগল। সেবার গরিব বাবা মাই নাকি নিজেরাই টাকার লোভে মেয়েকে এই বুড়োর কাছে পাঠিয়েছেন। দূর থেকে ফের একদিন কাছে এগিয়ে এলেন আদিত্যবাবু। সেবাকে নিরালায় পেয়ে বললেন, তোমার দুর্ভোগের কথা আমার কানে গেছে। সেবা বলল, এবার বুঝি চোখে দেখতে এসেছেন? আদিত্যবাবু বললেন, তা নয়, ভেবেছি আমি তোমাকে বিয়ে করব, তুমি যদি রাজি হও। আমি তোমার বাবাকে বলি। অপমানে সমস্ত অন্তরটা জ্বলে যেতে লাগলো। একটু চুপ করে থেকে বলল, আচ্ছা, এর জবাব আপনাকে আমি পরে দেব। বাড়ি এসে ভাবতে লাগলো কি করা যায়। বাবাকে মাকে বললে তারা আরও হইচই করবেন। দাদাকে বলে পাড়ার ছেলেদের লেলিয়ে দিয়ে আচ্ছা করে লোকটাকে মার দেওয়াই উচিত। কিন্তু তাও নয়, নিজের হাতেই লোকটার শাস্তির ব্যবস্থা করবে সেবা। নিজে না মারলে তার বুকের জ্বালা মিটবে না। জুতো, চাবুক, নানা রকম হাতিয়ারের কথাই মনে হলো সেবার, কিন্তু কোনোটাই ঠিক মনোপুত হলো না। তবু তার মতলব ভাঁজার ফন্দি আটার বিরাম রইল না। পরদিন আদিত্যবাবুর সাথে ফের দেখা। তিনি সাগ্রহে জিজ্ঞাসা করলেন, কি ঠিক করলে? সেবা বলল, আর মাসখানেক অপেক্ষা করুন, আমার পরীক্ষাটা হয়ে যাক, তারপরই কথা পাকাপাকি হবে। আদিত্যবাবু বিশ্বাস করলেন, খুশি হয়ে বাড়ি ফিরলেন। প্রেমে পড়লে লোক বোকা হয়, পাগল হয়, আর যারা বুড়ো বয়সে প্রেমে পড়ে তারা দুই হতে পারে। কিন্তু এসব সত্ত্বেও সেবার মনে শান্তি এলো না। লোকটাকে শাস্তি দেওয়া হলো না তো। দিন কয়েক বাদে সেবার বাবা আর মা হাসপাতালে দূর সম্পর্কের এক কাকাকে দেখতে গেছেন। দাদা রয়েছে ডিউটিতে। রেবাকে ঘরে থাকতে বলে সেবা বিকেলবেলা আস্তে আস্তে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। বড় একজন নেতা পার্কে বক্তৃতা করতে এসেছেন। পাড়ার লোকজন সবাই সেখানে ভেঙে পড়েছে। পা টিপে টিপে সেবা গিয়ে উপস্থিত হল আদিত্যবাবুর বাড়িতে। টিয়েটা আজও তার নাম ধরে ডাকছে, কিন্তু সে ডাকে কানে যেন সূঁচ বিঁধল সেবার। আদিত্যবাবু খুশি হয়ে বললেন, তুমি এসেছ? সেবা রুদ্ধশ্বাসে বলল, হ্যাঁ আসুন, আমার সময় নেই, বাবা মা এসে পড়লে মুশকিল হবে। আদিত্যবাবু বললেন, কি ব্যাপার কি? সেবা বলল, আসুন আমার সঙ্গে বলছি। তারপর যেখানে আদিত্যবাবুর সঙ্গে প্রথম দেখা হয়েছিল সেই পোড়ো বাগানবাড়ির মধ্যে মজা পানা পুকুরটার কাছে গিয়ে বলল, শুনুন, এই পুকুরটার মধ্যে আমার হাতের আংটি খুলে পড়ে গেছে, ঘাটের কাছেই পড়েছে, আপনি দয়া করে তুলে দিন, বাবা মা জানতে পারলে আর রক্ষে থাকবে না। আংটি শূন্য অনামিকাটা উঁচু করে দেখালো সেবা। আদিত্যবাবু বললেন, কি করে পড়ল? সেবা বলল, লাল শাপলা ফুলটা তুলতে গিয়েছিলাম, আংটিটা টুক করে পড়ে গেল। আদিত্যবাবু বললেন,
কিন্তু এই সন্ধেবেলা চাকরটা আসুক না হয়। সেবা তাকে গায়ে হাত দিয়ে ঠেলতে ঠেলতে বলল, না না, ওরা এসে পড়বেন। আপনি এত ঘাবড়াচ্ছেন কেন? আপনি কারো চেয়ে কম কিসে? গায়ের জামাটা খুলে রেখে আদিত্যবাবু আস্তে আস্তে জলে নামলেন। ঘাটের কাছে আংটি পাওয়া গেল না। সেবা বলল, ভিতরের দিকে নামুন, দু একটি ডুব দিয়ে দেখুন না। আদিত্যবাবু ডুব দিলেন। মজা পুকুর তো নয়, প্রেম সমুদ্র। সেবা এক ফাঁকে পালিয়ে এলো বাড়িতে। দিন দুই বাদে শোনা গেল আদিত্যবাবুর জ্বর। তৃতীয় দিনে শোনা গেল ডবল নিউমোনিয়া। আদিত্যবাবু তাঁর চাকরকে পাঠিয়ে দিলেন। সেবাকে একবারটি দেখতে চান। সেবার বাবা রেগে বললেন, কি আস্পর্ধা! সেবা বলল, বাবুকে গিয়ে বলো তিনি সেরে উঠলেই দেখা করতে যাব। তারপর দিন 10 বাদে আদিত্যবাবু মারা গেলেন। পরদিন তার চাকর ভজন সিং এসে সেবাকে একটা লেফাফা দিয়ে গেল। তার মধ্যে 1 লাইনের একটি চিঠি ছিল, আমাকে ক্ষমা করো। আর ছিল ওর ফটো, যৌবনে তোলা, বার্ধক্যে বিপ্রিন্ট করা। চিঠিটার সঙ্গে সঙ্গে সেবা ছিঁড়ে ফেলল, কিন্তু ফটোটা ছিঁড়তে ছিঁড়তেও ছিঁড়ল না। কাহিনী শেষ করে সেবা চুপ করল। খানিক বাদে শুভেন্দু বলল, কেন ছিঁড়লে না? মরা মানুষের হাতের চিহ্ন বলে, নাকি ফটোটা খুব সুন্দর বলে? সেবা বলল, না তাও নয়, ভাবলাম সবাই তো আমরা একদিন বুড়ো হব। এতক্ষণ শুনলে নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প প্রতিভু। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।